নমস্কার, গল্প ফ্লোতে আপনাদের সবাইকে স্বাগত। মাঝরাতে হঠাৎ যদি একটি ফোন বেজে ওঠে আর ওপাশ থেকে ভেসে আসে আতঙ্কে কাঁপা একটি কণ্ঠ, আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? আজকের গল্পে রয়েছে এমনই এক রহস্যময় টেলিফোন কল, যার উত্তর খুঁজতে গিয়ে বাস্তব আর অজানার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। চলুন শুরু করা যাক হেমেন্দ্র কুমার রায়ের শিহরণ জাগানো গল্প টেলিফোন। ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘন্টা, সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে গুনলুম, রাত 12টা। তন্দ্রা কাতর চোখ না খুলেই আরো দুটো শব্দ এলো কানে, বজ্রের গর্জন এবং বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার ওপরে। এই সলিলাক্ত দুপুর রাত্রি, নিশ্চয় কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিল। হ্যালো। ডাক্তার, হ্যাঁ, ডাক্তার, ডাক্তার শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 লেন স্ট্রিট। অসুখটা কি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর কথা পাচ্ছি না। শিগগির ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম। জানলার ওপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলুম। গাড়ির ভেতর থেকে এই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি, প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাতে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলুম। এ কি রাস্তা নাকি বেগবতী স্রোতস্বিনী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এই যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী, কুকুর, বিড়াল এবং রাত্রির পিচক বাদুড়রাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব রেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ও কি বৃষ্টি নাকি নৈশ প্রতিনিধিদের পায়ের মল্লের শব্দ? শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটা অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কাউকে আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গেছেন। কিন্তু কি মুশকিল! এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর
এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে বললে, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে? কোথা থেকে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয় আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, এসো ওপরে। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাজটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকে পড়লো বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চলল। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যেই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর আরেকটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধরনাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। আমার গা কেমন শিউরে শিউরে উঠতে লাগলো। আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বললে, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চিড়ে বাতিল পর রাত কাটিয়েছ। কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাস করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্য জোর দিয়ে সিধে হয়ে দাঁড়িয়ে বললুম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়ে বললুম, কারুর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো ডাক্তার, আর করো না, আমার তুম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা বলতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে
টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে বললে, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কি কোনো পাগল লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? অধীর কণ্ঠে বললুম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? বেশ, তবে জানো আলো। জ্বালালুম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালে অনেকটা উপরে, আর 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 দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমন ভাবে সে মুখ বেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাদ করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে ষাঁড় বাঁধা পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, শুনতে পারছি না, শিগগিরি এসো। দেখতে পাচ্ছ না আমার কি আগুন করেছে, দলে দলে নরকে ঠিক। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, ও তাড়িয়ে দাও এই পোকাগুলোকে। বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভেতর থেকেই। এবং তার চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু কিন্তু একটু নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপরে চোখের সামনে স্পষ্ট দেখল মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে, আস্তে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপরে লুটি, আর 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 তার হাত দুটো করছে বল 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 বল। কিন্তু কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিত মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল, আর আর ধীরে ধীরে ফিরল আমার দিকে। এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পড়ি এমনি ভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, ডাক্তার, দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়িশন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলুম, তা ডাক্তারবাবু এখানে? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললুম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিল, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন,
তাহলে আপনি বাড়ি ভুল করেছেন। এই বাড়ি আজ 1 বছর ধরে খালিই পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়াও নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির শেষ ভাড়াটেকে? কেন, ভুবনেশ্বর বাবু? তিনি এখন কোথায়? তিনি তো মারা গেছেন, এখন পরলোকে হবে হন্ত। এই বাড়িতেই কি তিনি মারা যান? হ্যাঁ, ওই হৃদযন্ত্র বসিয়াছিলেন, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া একদিন হঠাৎ মারা পড়েন। তার আত্মীয় স্বজনরা কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে ওই সংস্কারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সে ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। এই ছিল আজকের গল্প। আজকের গল্পে ডাক্তারবাবুর ভূমিকায় ছিলেন সৌর্য, ভুবনেশ্বরবাবু দীপ, প্রতিবেশী আর্যমান, সাউন্ড ডিজাইনিং, এডিটিং এবং স্পেশাল এফেক্টসে আর্যমান এবং অপর্ণা, গ্রাফিক্স ডিজাইনিং এবং বিএফএক্সে মৃগাঙ্ক, প্রযোজনায় গল্প ফ্লো অ্যান্ড টিম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর গল্প ফ্লোয়ের সঙ্গে থেকে প্রতি সপ্তাহে এরকমই রহস্য, রোমাঞ্চ, ভৌতিক এবং মন ছুঁয়ে দেওয়া গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে গল্প ফ্লোতে, এক নতুন গল্প, নতুন চরিত্র, নতুন এক অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।